করে গেলে তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের রক্তে নদী আজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজ তোমাদের রক্তে নদী আজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজ আজ চেতনা ফিরে পায়ে ধরণী আজ চেতনা ফিরে পায়ে ধরণী তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি লাখো লাখো জনতা আজ খোঁজে বারবার চোখের লোনা জলে হয় শুধু একাকার লাখো লাখো জনতা আজ খোঁজে বারবার চোখের লোনা জলে হয় শুধু একাকার প্রতিশোধ নিতে বলে সেই কাহিনী প্রতিশোধ নিতে বলে সেই কাহিনী তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি মাশাআল্লাহ বলবেন না একটু জোরে সুরে বলি মারহাবা তরবাবুর সকল শিল্পী কিন্তু চলে এসেছে আমরা একের পর এক সঙ্গীত পরিবেশন করবো ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো আপনাদের আওয়াজের ধ্বনি যেন আজকে ঢাকা কলেজের আকাশ বাতাস মুখরিত করে দেয় ইনশাআল্লাহ সেজন্য হাততালি দিব না আজকে আমাদের জন্য সকলের জন্য মারহাবার আওয়াজ দিব ইনশাআল্লাহ পারবো না জোরে সোরে বলি মারহাবা ভালো আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে দেশে আমরা আবারও বিজয় পেয়েছি আবারও স্বাধীনতা পেয়েছি যে মাটির বুকে দাঁড়িয়ে যে দেশের বুকে দাঁড়িয়ে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আমরা এখনো বেঁচে আছি এই দেশে স্বাধীনতা ফিরিয়ে আনতে 1971-এ যে সকল যুবকেরা তাদের শরীরের দেহের তাজা রক্ত ঢেলে দিয়েছিল মা বোনের ইজ্জত ও সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই দেশ পেয়েছি এই দেশের স্বাধীনতা আবারও 2024 সালে সেই আন্দোলন করতে হলো আমাদের এই বাংলাদেশকে আবারও স্বাধীন করতে হলো এই স্বাধীন বাংলাদেশ থেকে যদি কোনো গাদ্দার দাবেদার ভিনদেশি রাজাকার একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে চায় আমরা কি তা নিতে দেব জবান খুলে চিৎকার করে বলুন আমরা কি তা নিতে দেব প্রয়োজনে আবারও বুলেট কামান হাঁকিয়ে এই দেশকে বুকের কাঁচা রক্ত ঠেলে দিয়ে পুনরায় স্বাধীন করবো তবু এই দেশের মাটি থেকে কোন গাদ্দার দাবিদার বিদেশি রাজাকারদের একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে দেব না দেব না দেব না ইঞ্চি
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এই দুটি লাইন, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, এই দুটি লাইন একসাথে সবাই কণ্ঠ ফাটিয়ে গাইতে পারবো না ইনশাআল্লাহ? মনিটর গুলোতে একটু হাই বাড়ান, হাই মিড, আর একটু পাওয়ারটা একটু বাড়ান, অন্য মাইক্রোফোন গুলো। হ্যাঁ, এই দুটি লাইন আমরা একসাথে গাইতে পারবো? পারবো? বলেন তো সবাই দেখি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। একসাথে, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী রাজাকার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। সবাই, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া, সোহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানী জিয়া, শহীদ তিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সাদা ও কালোর দেশ, ধনী গরিবের দেশ, সবাই দেশকে ভালোবাসি। হিন্দু মুসলমান থাক যত ব্যবধান, সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাতে। শক্ত নরম মাটি, ঠান্ডা গরম জাতি, নজির দেখাও দুনিয়াতে। সবাই, বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। কলরবের মূল সঙ্গীত আরো একটু পরে, স্যাররা বক্তব্য শেষ করলে আরো জমজমাট হবে এবং শেষ পর্যন্ত কলরবের অন্যান্য জাতীয় পুরস্কার প্রাপ্ত সকল শিল্পীরা থাকবে। আমরা স্যারদের সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমরা স্যারদেরকে স্পেশাল থ্যাঙ্ক জানাচ্ছি, আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং আমরা অনুরোধ জানাবো যদি স্যারদের সময় থাকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত কলরবের পরিবেশনা শোনার জন্য। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, বিকিরণ ঢাকা কলেজ শাখার উদ্যোগে দ্রোহের গান ও আজাদি সন্ধ্যা
এই পর্যায়ে আপনাদের সম্মুখে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নিউ মার্কেট থানা শাখার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের বিকি রোড ঢাকা কলেজ শাখার উদ্যোগে দ্রোহের গান ও আজাদি সন্ধ্যা এই অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষাগুরু এবং শুধু ঢাকা কলেজেই নয়, বাংলাদেশের সকল কলেজের পায়োনিয়ার অধ্যক্ষ আমাদের ইলিয়াস স্যার, সে যে এত বিনয়ী মানুষ, এত ভদ্র মানুষ, এত শিক্ষানুরাগী মানুষ, আমি তার সান্নিধ্যে না আসলে বুঝতে পারতাম না। স্যারের সামনে দাঁড়াতে পেরে, স্যারের সামনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। একই সাথে উপস্থিত আমার প্রাণপ্রিয় কচিকাচা উদীয়মান যে সৈনিক, যারা এই বাংলাদেশের কাণ্ডারি হবে, যারা বাংলাদেশের হাল ধরবে বিভিন্ন স্তরে, তারা আমি চাই আমার মতো, আমার চেয়ে আরও বেশি সৎ, নিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আন্তরিকতা, ন্যায়পরায়ণতা। আমরা একটি শব্দ পড়েছি ইন্টিগ্রিটি, জানি আমরা ইন্টিগ্রিটি অর্থ জানি। এই যে আমি যতগুলো শব্দ বললাম না, এই শব্দগুলোর সম্মিলিত যে রূপ, এটা হচ্ছে ইন্টিগ্রিটি। যে ইন্টিগ্রিটি বজায় রেখে কাজ করতে পারবে, সেটা কারা? সেটা তোমরা। ধন্যবাদ জানাই তোমাদের যে তোমরা এত সুন্দর আয়োজন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত সুন্দর প্রোগ্রাম করছো। আসলেই তোমরা ট্যালেন্টেড, আসলেই তোমরা মানে এন্টারপ্রেনারশিপ তোমাদের আছে। ঠিক আছে, আমি অভিভূত হই তোমাদের সামনে উপস্থিত হতে পেরে, যে আমি একটা ছোট্ট মানুষ, আমার কতটুকুই বা যোগ্যতা, আমি প্রিন্সিপাল স্যারের মতো লোকের কাছে এসে বসতে পারি। এই সুযোগটা যে তোমরা আমাকে করে দিয়েছো, এটা আমি কখনো ভাবিনি, এটা আমার কল্পনায় ছিল না। একজন অফিসার ইনচার্জ হয়ে, ছোট্ট একজন অফিসার, তাকে তোমরা এতটুকু মূল্যায়ন করে এত বড় পর্যায়ে নিয়ে এসেছো। আসলে আমি অভিভূত, তোমাদের ঋণ শোধ করার মতো না। বাংলাদেশকে কি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো? পারবো কিনা? সহযোগিতা করতে পারবো? আজাদি শব্দের অর্থ তো আমরা বুঝি না, আজাদ মানে কি? মুক্ত, তাই না? সূরা নূরের ভিতরে একটা জায়গা আছে, তোমরা তোমার দাসীদেরকে আজাদ করে দাও। তো আমি যখন এই সূরাটা পড়েছি, আজাদ শব্দের অর্থটা তখন আমার মাথায় ছিল না। ঠিক আছে, তো পড়তে গিয়ে আজাদ আজাদ আজাদ, পরে যখন ট্রান্সলেশনটা মানে ওইটা বাংলায় আজাদ লিখছে, তারপরতে গিয়ে যখন বিশ্লেষণে গেলাম, যে আজাদ মানে হলো স্বাধীন, মুক্ত, অ্যাট লাস্ট, ফ্রি। তখন আমি অভিভূত হলাম যে আসলেই আমাদের ধর্ম, মানে আমাদের ধর্মগ্রন্থ কমপ্লিট সলিউশন অফ হিউম্যান, কমপ্লিট সলিউশন হিউম্যান অ্যাক্টিভিটিস and complete solution of science, all everything. There is a complete package, you can say it. তো কোরআনে নাই এমন কিছু নাই, একটু একটু করে পড়ছি আর একটু একটু করে অভিভূত হচ্ছি। আচ্ছা, এই আজাদ আমরা করেছি, আজাদ তোমরা করেছো, আমরা হয়তো বা অন্তরালে থেকে দেখেছি, কোথাও হয়তো বা একটু অংশগ্রহণ করতে পারছি বা পেরেছি বা ভবিষ্যতে পারবো, কিন্তু এই আজাদকে আমাদের ধরে রাখতে হবে না? পারবো? হিম্মত আছে? মনোবল কি হাই? আচ্ছা, আমি আশ্বস্ত হলাম, আমরা এই আজাদকে ধরে রাখবো। আমরা কি জম্মু হতে দেব না, আজাদ হবো, তাই না? ঠিক আছে,
তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে, সমাজের অপরাধগুলোকে আমাদের কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে। তাহলে প্রোটেক্ট করতে হলে যদি আমরা একত্রিত না হই, সমস্বরে সমযোগে এগোতে না পারি ওই আন্দোলনের মতো, তাহলে কি পারবো? তাহলে আমাদের ছাত্র ভাইদের ভিতর কেমন থাকতে হবে? আমরা মিছিলে গিয়েছি না, এই যে এক হাতের ভিতর দিয়ে হাত ধরে এগিয়েছি না, এগিয়েছি, তখন কি কাউকে ছেড়ে গিয়েছি? তুমি বলেছি যে তুমি ইন্টারমিডিয়েটের, আমি সায়েন্সের, তুমি কমার্সের, তুমি আর্টসের, বলেছি? বলছি কি সব আমার ভাই, ছাত্র ছাত্র ভাই ভাই, এটা কি বজায় থাকবে? আমরা কিন্তু একটা কাজ করতাম ছাত্র জীবনে, সেটা হলো আমাদের ভিতরে যারা ক্লাস হতো সবাই তো আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি সমান না, যারা না বুঝতো তারা আবার আমরা একটু যারা ভালো বুঝতাম, বা আমি যেদিন বুঝতাম না আরেকজন বুঝে ফেলছে, একসাথে বসে আবার ক্লাস শেষে গ্রুপ ডিসকাশনে যেতাম বিকেলবেলা মাঠের ভিতরে। মাঠের ভিতরে বসলে দেখবা যে দুবার উপর বসলে কিছুক্ষণ পর প্যান্ট ভিজে যায়, ওই রকম পানিতে ভিজে যেত, কিন্তু ওইটা খেয়াল থাকতো না। ওই ক্লাসে বন্ধু বান্ধবরা মিলে সলিউশন করতাম, করতে করতে মাগরিবের আজান দিয়ে দিত। তো এই আর কি, এইগুলো হলো প্রবলেম সলভিংয়ের জন্য চিন্তা চেতনা। আমাদের সমাজে কি কি প্রবলেম আছে, এই সমাজগুলোর প্রবলেমগুলোকে, এই ব্যারিয়ার্সগুলোকে প্রথমে আমরা শর্ট আউট করব। এই শর্ট আউট করে প্রত্যেকটা একদিন করে একটা করে কাটবো, পারবো না? সবগুলো পারবো না একসাথে, একদিন করে একটা করে কাটবো। আমি ওই দিন ইয়েতে বলেছিলাম যে তোমার ডেস্টিনেশনকে ঠিক করো। আমি কোথায় যাব? আমার ডেস্টিনেশনকে ঠিক করব। তারপরে কি করব? আমার চ্যালেঞ্জেসগুলো কি কি আছে সেটাকে ক্লাসিফাইড করব, পারবো না? এরপরে এভরিডে আই উইল কাট ডাউন ওয়ান বাই ওয়ান মাই চ্যালেঞ্জেস অ্যান্ড মাই উইকনেস, পারবো তো? পারবো কি না? কালকে থেকে শুরু করতে পারবো না? শুরু করে দিব যে আমি কোন পর্যায়ে আছি, অ্যাসেস করে রাখবো আমার দুর্বলতা কি কি আছে, প্রত্যেকটা দুর্বলতাকে আমি ওভারকাম করব। আমি একটা ঘোষণা দিয়ে যাচ্ছি, আগামী বিসিএসে আমার এই ঢাকা কলেজ থেকে, আমি কিন্তু আমার বলেছি এখন, আমার এই ঢাকা কলেজ থেকে যারা কোয়ালিফাই করবে, বিসিএস ক্লিয়ার করবে ভাইবা, আমি তাদের জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা করব। এবং এই ঢাকা কলেজের মাঠেই আমি তাদেরকে সংবর্ধনা দিতে চাই। আমি চাই যে সারা বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে এর ভিতরে একটা অংশ বিসিএসে দখল করবে আমার এই ঢাকা কলেজ থেকে, পারবো তো? আমি কিন্তু শক্তিটা একটু দুর্বল পেলাম, পারবো কি না? ঠিক আছে, আমি দেখব। আর পড়াশোনা, যদি কারো গাইডেন্স লাগে, কারো যদি গাইডলাইন লাগে বিসিএস এর জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে আগাতে হবে, কোচিং ইজ নট ম্যাটার। কোচিং দিয়ে হবে না, কোচিং তোমাকে জাস্ট একটা পথ শিখিয়ে দেবে। তুমি টেবিলে কতক্ষণ ওয়ার্ক করতে পারছো, আমি বলি বিসিএস এ এই হাতের ভিতর লিখে নিয়ে যেতাম, এই হাত কোথাও বাঁকা থাকতো না, যে কোনটা মনে পড়ে না, কোনটা ভুলে যাই, স্যার এই কাজ করতাম। ইংলিশে এই সেম কাজ করতাম। তা আমি কিন্তু কারো কাছে জীবনে ইংরেজি পড়ি নাই, কিন্তু আমি যদি ইংলিশে স্পিচ দিই আবার মনে হয় যে পারবো চালিয়ে নিতে, 2-4-10 ঘন্টা একদিন পর্যন্ত পারবো, ঠিক আছে। তো আমার সাথে গত পরশু দিন আমেরিকা থেকে একজন পুলিশ অফিসার এসেছে, বাংলাদেশি, ঢাকা কলেজের স্টুডেন্ট ছিল সে, আমেরিকাতে গিয়ে পুলিশ অফিসার হয়েছে ওইখানে। তো সে আমার সাথে এসে কথা বললো প্রায় 2 ঘন্টা আমাদের স্পিচ দেওয়ার পরে বলতেছে যে বাংলাদেশের পুলিশ অফিসার বাংলা মিডিয়ামে পড়ে এতক্ষণ যে ইংলিশে কন্টিনিউ করতে পারে, আই ক্যান্ট বিলিভ ইট। তাই বললাম যে there are many people in our country, there are many officers in our department can continue so spontaneously. Nothing to be afraid. All of our students are talented, but they don't hit to their target. So you will hit to your target, fix up your target and start your journey, you will success. পারবো? এখন আমরা একটা ওয়াদ করব। কি ওয়াদ করব? আমাদের নিউ মার্কেট এলাকায় সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদক ব্যবসায়ী থাকবে না,
ছিনতাইকারী, টানা হেঁচড়াকারী থাকবে না। কোনো অপরাধী আমার নিউ মার্কেট এলাকায় দেখতে চাই না। তাহলে আমার শক্তি কারা? শক্তি তোমরা। ঢাকা কলেজের 20,000 স্টুডেন্ট, আমার 40,000 চোখ। 40,000 চোখ দিয়ে যদি আমি সার্ভিলেন্স করি, অপরাধী থাকতে পারবে? আমরা রাস্তাঘাট পরিষ্কার করে রাখবো সবাই মিলে। আমি কিন্তু রাস্তায় একা নামতে ভয় পাই না। দেখো যে আমি কিন্তু একা, আমি গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। কেন ঘুরে বেড়াই? আমার একটা সাহস আছে যে আমি যদি এক রাস্তায় দাঁড়াই, ঢাকা কলেজের একটা স্টুডেন্ট যদি আমাকে দেখে যে আমার সাথে কেউ ঝামেলা করছে, ওরা 5,000 পোলাপান বের হয়ে যাবে মুহূর্তের ভিতরে। ঠিক আছে, এই সাহসটা আমার বুকে আছে। আমি 30 তারিখে জয়েন করে 30 তারিখে আমি রাস্তায় নেমে গেছি, কারণ আমি জানি যে আমি এই স্টুডেন্ট থেকে আমি এখানে এসেছি। স্টুডেন্টদের ভালোবাসা আমার কাছে আছে, স্টুডেন্টরাও আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। কারণ আমি এখান থেকেই জন্ম নিয়েছি, মঙ্গল গ্রহ থেকে আসিনি। ঠিক আছে, তো আমরা শপথ নিলাম এই নিউ মার্কেটকে অপরাধ মুক্ত করব। আরেকটা, তোমাদের মানুষের কাজের কৃতজ্ঞতা দিতে হয়। ঠিক আছে, স্বীকৃতি দিতে হয়। তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমরা আমাকে অনেকগুলো অপরাধী ধরে দিয়েছ। ঠিক আছে, এই পর্যন্ত আমি প্রায় 4-5 জন ছিনতাইকারী আমার ঢাকা কলেজের ভাইয়েরা ধরে দিয়েছে, এবং আমার ঢাকা কলেজের ভাইয়েরা আমার পুলিশের মতো ট্রেন আপ হয়ে গেছে। কিরকম ট্রেন আপ? ধরার সাথে সাথে বলে যে মারা যাবে না। এরপরে কি করে যে ভিকটিমকে পুলিশের কাছে পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি বললাম ভিকটিমকে রেখে নিয়ে যাবা আমার কাছে, আর ওই যে মালটা ছিনতাই করেছে ওই মালটা আমার পর্যন্ত রাখবা। আমি ভিকটিমকে 10 মিনিটের ভিতর স্বাক্ষর নিয়ে ছেড়ে দিব। কত মিনিট? 10 মিনিটের ভিতর স্বাক্ষর নিয়ে ছেড়ে দিব। তোমরা শুধু বলবা যে সমস্যা নাই, মামলা করতে কোনো ঝামেলা নেই, যে ওসি সাহেব এসেছে আপনার কাছ থেকে 10টা মিনিট ভিক্ষা নেবে, কিন্তু 10টা মিনিট ওয়েট করে আপনি একটা স্বাক্ষর দিয়ে চলে যাবেন। ঢাকা কলেজের স্টুডেন্টরা এটাতে ট্রেন আপ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখন এটাতে ট্রেন আপ হয় নাই, ওরা ভিকটিম ছেড়ে দেয়। কিন্তু ঢাকা কলেজের আমার ছাত্র ভাইয়েরা ভিকটিম রেখে আমার কাছে হস্তান্তর করে। আমি ভিকটিম রাখলে একটা সুবিধা কি, ভিকটিম রাখলে ওর সাজা হবে, আর ভিকটিম যদি চলে যায় তাহলে আমি চালান দিতে পারবো, কিন্তু ওর কিন্তু সাজা হবে না, 2 দিন পর জামিনে চলে আসবে। ঠিক আছে, পরে মামলা খালাস হয়ে যাবে। তাহলে অপরাধ নির্মূলে, অপরাধ নিয়ন্ত্রণে তোমাদের ভূমিকা সারা বাংলাদেশের ভিতরে অন্যতম, অনস্বীকার্য এবং প্রশংসার দাবিরা। আমি মনে করি ঢাকা কলেজ ইজ দ্য পায়োনিয়ার কলেজ অফ দ্য বাংলাদেশ। আমি তোমাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি, এবং নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্বে লিপ্ত হব না, কোনো রেষারেষিতে লিপ্ত হব না। ছোট ভাই ব্রাদার যারা আছে, জুনিয়র যারা আছে, আমি একটা গ্রামার জানি, একটা অঙ্ক জানি, তাদেরকে করে দিব, মাঝে মাঝে সুযোগে করে দিব। আমাদের সময় এটা ছিল, আমরা করে দিতাম, আমাদেরকে বড় ভাইরা করাতো। তো এইটা কন্টিনিউ রাখবো, এই ধারাবাহিকতা কন্টিনিউ থাকবে। অপরাধকে আমরা নির্মূল করব, আর ভাইদের ভিতর দ্বন্দ্ব হলে মীমাংসা করে নিব। আমার মা একটা কথা বলে যে যদি হয় সুজন 1 বিছানে 9 জন, আর যদি হয় কুজন 9 বিছানে 9 জন, তারপরে গোলাগুলি। ঠিক আছে, তা আমরা সুজন হব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আমি তোমাদের অনেক সময় নষ্ট করে ফেললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সুস্থতা কামনা করছি। আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য, তোমাদের বাবা মার জন্য, ভাই বোনের জন্য দোয়া, তোমাদের ভবিষ্যতের জন্য দোয়া। আমার বাবা মার জন্য দোয়া করবা, আমার থানা পুলিশের জন্য দোয়া করবা, আমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে তোমাদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা ফুলফিল করে চাকরি করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অফিসার ইনচার্জ স্যার মহোদয়কে। বিকিরণ ঢাকা কলেজ শাখার উদ্যোগে দ্রোহের গান ও আজাদী সন্ধ্যায় এই পর্যায়ে স্মৃতিচারণ করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
শুভ সন্ধ্যা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে, বিশেষ করে বিকিরণের সাথে যারা জড়িত সবাইকে। আমাকে বলা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে কিছু স্মৃতিচারণ করার জন্য। যে বিষয়টা না বললেই নয়, আমরা কিন্তু বৈষম্যহীন মেধাবীদের বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে কোটার যৌক্তিক সংস্কারের জন্য আমরা রাস্তায় নেমেছি। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা পড়তে পড়তে অন্যায়, অনিয়ম আর দুর্নীতি। তখন মনে হয়েছে আসলে শুধু কোটার যৌক্তিক সংস্কার করলে হবে না, পুরো বাংলাদেশকেই সংস্কার করতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। 5ই আগস্টের কথা না বললেই নয়, আমার সাথে যেটা বিশেষভাবে জড়িত, আমরা সকাল 11টায় শহীদ মিনার থেকে গণভবনের অভিমুখে যাব। সেই লক্ষ্যে আমি সকাল 8টা থেকে বাসা থেকে বের হলাম। বের হওয়ার পর আমার সাথে আজকে এখানে রেজানুল হক আছেন, তিনি ছিল, আরও 6 জন লোক ছিলেন। তা আমরা কিন্তু ঢাকা কলেজের প্রত্যেকটা প্রোগ্রাম ঢাকা কলেজের গেট থেকে শুরু করে আমরা সায়েন্স ল্যাবে যেতাম। সায়েন্স ল্যাব ব্লক করে পরবর্তীতে আমরা সবাই মিছিল নিয়ে সেন্ট্রাল লাইব্রেরি, শাহবাগ, যে কোনো জায়গাতে যেতাম। তো ওই দিন 8টা বাজে আমরা সায়েন্স ল্যাবে এসে দেখলাম যে কোনো মানুষ নাই। পুলিশ, র্যাব, বিজিবি দিয়ে প্রত্যেকটা দিকে ব্লক, কোথাও যাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আমরা সময় নষ্ট না করে মনে হলো যে সরাসরি বক্সিবাজার যাই। বক্সিবাজার যাওয়ার সাথে সাথেই তখন সম্ভবত 15টা বাজে শাহবাগ থানার অফিসার যারা ছিলেন তারা আমাকে গ্রেপ্তার করে। আমার সাথে রেজানুল হক ছিলেন, এখানে আছেন। তো নিয়ে যাওয়ার পর তো শাহবাগ থানা স্বাভাবিকভাবেই তারা আমাদেরকে মানুষ মনে করে নাই, মনে করছে আমরা গরু ছাগল। ফ্লোরে শোয়া যেভাবে পিটাইতে হয়, তাদের যতক্ষণ ইচ্ছে হয়েছে ততক্ষণ মারধর করছে। পরবর্তীতে দুপুর যখন 12টা বাজে তখন শাহবাগ থানার একজন অফিসার ছিলেন, তার নাম আরশাদ, সম্ভবত অপারেশনের দায়িত্বে ছিলেন। তিনি আমাদের বলতেছে, তোদেরকে এতদিন আমরা অনেক সহ্য করেছি, তোরা দেখোস না বিএনপি জামাত যারা 15 লাখ 20 লাখ মানুষের ঢাকার প্রোগ্রাম করেছে, তাদেরকে আমরা 1-1.5 ঘন্টা উঠাই দিছি। তোদের আমরা মায়া দেখাইছি, কিন্তু আজকের পর থেকে কোনো মায়া নাই, তোদের প্রতি ক্রস ফায়ার দেওয়ার নির্দেশ আছে। এই কথা বলে আমাকে এবং রিদওয়ান, তসলিম হোসেন, অভিষেক 6-7 জনকে শাহবাগ থানা থেকে সিডিটিসিতে নিয়ে যায়, কাউন্টার টেরিটোরিয়াল ইউনিটে, এবং যাওয়ার পরও নির্যাতন করে। পরবর্তীতে 5:45টার দিকে, 5ই আগস্ট 5:45টার দিকে আমরা মুক্তি পেয়েছি। তো বিষয়টা হচ্ছে, যদি সেদিন গণ অভ্যুত্থান না হতো, আমার যদি হায়াত না থাকতো, আজকে হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগ হতো না। এরকম সহস্রাধিক শহীদদের রক্তের বিনিময়ে প্রায় 25,000 শিক্ষার্থী জনতা, কারো হাত চলে গেছে, কারো পা নাই, কেউ দু চোখ দেখে না, যে এত ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে আমরা আমাদের শহীদদের যে স্পিড, সেই স্পিডকে লালন করে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করতে চাই। যেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে আন্তর্জাতিক মানের, যেই বাংলাদেশের একজন পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবে, তারা মানুষকে রিমান্ডের নামে নির্যাতন করবে না। আমরা গত 17 বছর দেখেছি, যারা বিচারক তারাই অবিচার করেছে। শুধুমাত্র আওয়ামী লীগ না করলেই, সে ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, ছাত্র অধিকার পরিষদ করুক, ইসলামী ছাত্র আন্দোলন করুক, ছাত্র ফেডারেশন করুক, বা যেই করুক না কেন, শুধুমাত্র এন্টি আওয়ামী লীগ হলেই তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করতে হবে। এইরকম বাংলাদেশ আমরা হতে দিব না। আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বাস করতে পারবে। সেই বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের সকলকেই, সবার প্রত্যেকটা জায়গা থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখতে হবে। কিছুক্ষণ আগে আমাদের নিম্নগড় থানার ওসি মহোদয় বলেছেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিগত সময়ে যেমন প্রত্যেকটা অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছিলাম, আগামীতেও ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রত্যেকটা অন্যায় অনিয়মের বিরুদ্ধে লড়াই করে যাবে। সেই লড়াই আপনাদেরকে আহ্বান জানাই।
এবং আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরি করতে চাই, সেই বাংলাদেশে আমরা চাই। আমার জন্য দোয়া রাখবেন। যারা আজকের এই আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা কলেজে যেন সাংস্কৃতিক বিপ্লব হয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, আমরাও যে ঢাকা কলেজ পারি সেটা দেখিয়ে দেওয়ার সময় এসেছে। সেটা সামাজিক কাজ, সাংস্কৃতিক কাজ থেকে শুরু রাজনীতি, প্রত্যেকটা জায়গাতেই ঢাকা কলেজ তার বলিষ্ঠ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজাদী সন্ধ্যার এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট অ্যাক্টিভিস্ট এবং লেখক ও সংগঠন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক সংগঠন খ্যাত বিকিরণ ঢাকা কলেজ শাহ কর্তৃক আয়োজিত আজকের এই দ্রোহের গান ও আজাদী সন্ধ্যার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমার খুবই শ্রদ্ধেয়, আমার কলেজের শুধু নয় আমি বলবো বাংলাদেশের শিক্ষা জগতের গুরু সম্মানিত স্যার AKM ইলিয়াস অধ্যক্ষ মহোদয়, উপস্থিত নিউ মার্কেট থানার সম্মানিত OC মহোদয় এবং আমার সামনে উপস্থিত ঢাকা কলেজের ভাইয়েরা, ভালো আছেন সবাই? জিম্মি এবং মানসিক শারীরিক থেকে শুরু করে নানান সংকটের মধ্য দিয়ে কিন্তু আমরা বিগত 16টি বছর পার করেছি। সর্বশেষ আমরা যেই বারুদের স্ফুলিঙ্গের মতো গোটা বাংলাদেশে ছড়িয়ে গেছে, ফ্যাসিস্ট হাসিনাকে রক্ষা করতে পারে নাই, সেটা ছিল আমাদের ভাইদের রক্ত এবং শহীদি তামান্না। সেই জায়গায় আমি বলবো আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ যেইভাবে এই অঞ্চলটাকে কর্ডন করে রেখেছিল, এবং আমি মনে করি জুলাই অভ্যুত্থানের অন্যতম যেই স্পেস সেটা ছিল সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট, এই টোটাল অঞ্চলটা, এই অঞ্চলটাকে রক্ষা করার এবং এই অঞ্চলে যুদ্ধ চালানোর যে কারিগর তারা ছিল ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না, ভুলে যাওয়া যাবে না। আমি স্মরণ করতে চাই 15টি বছর আমি যখন অনার্সে ভর্তি হয়েছি 2012 সালে, তখন কলেজে ঢোকার পর তখনও এতটা ফ্যাসিজম কায়েম হয় নাই যেটা আমরা যখন বেরোয় যাব তখন ছিল। কথা বলা যেত না, ক্যাম্পাসে ঢুকতাম ফেরেস্তার মতো, আমাদের ভাইরা ফেরেস্তার মতো আবার বের হয়ে যাইতো, ডাইনে তাকানো যাবে না, বায়েও তাকানো যাবে না। ইভেন মসজিদে যখন নামাজ পড়তে যাই আমরা, তখনও কেন যেন একটা দৃষ্টি আমাদের দিকে থাকতো। ঠিক না? নামাজ পড়তেছে কারা, লিস্ট কর, কি বিষয়টা এমন কিনা? ইভেন তো ক্যাম্পাসে ইফতার মাহফিল করব আমরা, ইফতার মাহফিল করাকে কেন্দ্র করেও একটা জঘন্য পরিস্থিতি কায়েম করেছিল ফ্যাসিস্ট হাসিনার দোসররা। আমি মনে করি গোটা বাংলাদেশকে এই ফ্যাসিজম একটা ওয়েস্ট ব্যাংক মডেল কায়েম করেছিল অনেকটা। আমি একটু বলতে চাই ওয়েস্ট ব্যাংক মডেলটা কিরকম। আপনারা দেখবেন যে ওয়েস্ট ব্যাংক গাজা উপত্যকা এবং ইসরায়েলের মধ্যকার একটা মৌলিক জায়গা। সেই জায়গায় ইসরায়েল কিন্তু আপনার এমন একটা মডেল কায়েম করেছে যে তাদের ডেমোগ্রাফি তারা নিবে, বাট জিওগ্রাফি নিবে না, জিওগ্রাফি নিবে বাট ডেমোগ্রাফি নিবে না। কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা? এইটাকে জিওগ্রাফি আউট ডেমোগ্রাফি বলতে পারেন। এইরকম একটা মডেল গোটা বাংলাদেশে কায়েম করে ফেলেছিল এলা। স্নাইপার দিয়ে নানানভাবে তাদেরকে পুনর্বাসন করার জন্য একদল উঠে পড়ে লেগেছে। তাদেরকে চিহ্নিত করতে হবে,
ঢাকা কলেজের প্রত্যেকটা স্টুডেন্টকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নিউ মার্কেটের ওসি মহোদয় বলে গেছেন, আমিও বলতেছি, কোনোভাবেই নতুনভাবে ফ্যাসিস্ট শক্তি যেন কামব্যাক করতে না পারে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এখনকার লড়াই সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে কথিত এই জুলাই অভ্যুত্থান কায়েম করেছেন। আমি মনে করি আর কোনো জুলাই অভ্যুত্থান আমরা চাই না, আর কোনো ফ্যাসিজম বাংলাদেশে কায়েম হরুক তা আমরা চাই না। অতএব এই রাষ্ট্র টোটাল কাঠামোটা আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য ঔপনিবেশিক যে কাঠামো, আজকে ওসি মহোদয় আছেন, আমি ওনাকে সামনে রেখে বলতেছি, পুলিশের যে আইন কানুন 1860 সালের আইনের মাধ্যমে চলতেছে, ঠিক না ঠিক? ইন্ডিয়ান পেনাল কোড 1861 সালের আইনের মাধ্যমে চলতেছে। আমি মনে করি যদি ওইটাকে কেন্দ্র করে ফেরেশতাও দেশ চালাইতে আসে, ফ্যাসিজম দূর হবে না। অতএব আমাদেরকে সুনির্দিষ্টভাবে একটা সংস্কার কাঠামোর মাধ্যমে, একটা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মতো করে আমরা যেভাবে চাই, আমাদের মনন অনুসারে যদি আমরা একটা কাঠামো ঠিক করতে না পারি, তাহলে যে কেউ যেই যত ভালো মানুষই এই কাঠামোতে বসে শাসন করার জন্য আসুক না কেন, ফ্যাসিজম দূর হবে না। তো সেই জন্য এই দায়িত্ব নিতে হবে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে। অতএব সকলকে আবারও জুলাই অভ্যুত্থানের সেই স্মৃতিগাথা যেটা আমরা শুনতেছিলাম, সেই রকমের আর কোনো বিস্মৃতি আমাদের সামনে যেন না আসে, এবং বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি, আমাদেরকে সেই শপথ নিতে হবে। অতএব আল্লাহ পাক সবাইকে সেই তৌফিক দান করুক। আজকে আমাদের শিক্ষক মহোদয় যারা আছেন এবং যারা শিক্ষার্থীরা আছেন এবং যারা প্রোগ্রাম আয়োজন করেছে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের বক্তব্য দেওয়ার মতো অনেক ভাইরা আছে, আহত শিক্ষার্থীরা আছে, সমন্বয়ক বিদ্রোহ আছে। আমাদের মূল টার্গেট হচ্ছে আজাদী সন্ধ্যা, আর আমাদের প্রধান অতিথি মহোদয়ের সময় খুব কম, তাই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জুলাই স্মৃতিচারণ বিকিরণ ঢাকা কলেজ শাখার উদ্যোগে জুলাই স্মৃতিচারণ ও আজাদী সন্ধ্যার এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক AKM ইলিয়াস স্যার। অধ্যাপক AKM ইলিয়াস স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আজাদী সন্ধ্যা এবং দোহাইয়ের গান এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শিক্ষকবৃন্দ এবং স্নেহের ছাত্ররা, আসসালামু আলাইকুম। আসলে জুলাই বিপ্লব বলা হয় 36 দিনের, মাস হয় 30 দিনে, কিন্তু জুলাই বিপ্লব 36 দিনের। এই অবিস্মরণীয় যে বিজয়, এটার পিছনে আছে বীরত্ব গাথা, আছে শোকগাথা, আছে স্মৃতিকথা। এগুলো আমাদের পদে পদে বিস্মৃত করে, আবার আনন্দিত করে, আন্দোলিত করে, আলোড়িত করে। তো আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এই বিজয়ের ফলে আমি আজকে এখানে, আমরা আজকে এখানে। তো সেই চলার পথটি যারা তৈরি করে দিয়েছেন, যারা সেই বিজয়কে ছিনিয়ে এনেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা সবসময় আছে এবং থাকবে। এখানে আমরা 5ই আগস্টের পরে বেশ কয়েকটি প্রোগ্রাম কিছুটা বিঘ্নিত করেছে বাইরে থেকে এসে। ঢাকা কলেজ ছাত্রদের তাদের নিজের ক্যাম্পাসে নিজেরা অনুষ্ঠান করবে সম্পূর্ণ স্বাধীনভাবে। কোনো শক্তি, কোনো বাধা, কোনো বিপত্তি কখনোই যেন এসে হস্তক্ষেপ করতে না পারে, সেই প্রত্যয় আমি ব্যক্ত করছি। আমি একটা কথা সবসময় বলি, আমি দীর্ঘদিন এখানে চাকরি করেছি। আমি ছাত্র ছিলাম তিতুমির কলেজের। তোমরা যারা ছাত্র, কলেজটা তোমাদের। তুমি যেভাবে বলতে পারছো আমার কলেজ, আমি সেটা বলতে না পারলেও আমার ভালোবাসা
মায়া, মমতা, প্রেম সব এই কলেজকে নিয়ে। কারণ আমার সেরকম সুযোগ হয়েছিল অফিসে চাকরি করা, এখান থেকে কলেজকে ভালোবেসে আমি সেখানে যেতে পারিনি, যাইনি, এবং যাওয়ার কখনো কোনো আকাঙ্ক্ষা ব্যক্ত করিনি। তো জুলাই বিপ্লবের পরবর্তীতে আমরা এখানে দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করে যাচ্ছি এর শিক্ষার গুণগত মানকে ধরে রাখা। শিক্ষক, শিক্ষার্থী, আজকে অভিভাবকদের নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। এই 3 স্টেক হোল্ডারের সমন্বয়ে কলেজটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে তোমরা দেখেছো আমাদের নিউ মার্কেট থানা, ধানমন্ডি থানা এবং কলাবাগান থানা, এই 3 থানার সাথে আমরা সমন্বয় করছি। এর পাশে আছে আমাদের সেনাবাহিনীর একটি ক্যাম্প, তারাও আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছে যাতে আমাদের এই শিক্ষা কার্যক্রম পাশাপাশি ছাত্রদের সামাজিক সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হয় সেগুলো যেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে পারে, যাতে কোনো বাধা বিপত্তি না থাকে। তা আশা করি আগামী দিনগুলোতে আমাদের এই 24-এর চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যাশা। এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে তাদের স্মৃতিকথা, বিশেষ করে জীবন, নাজমুল এবং রাকিব সহ যারা তাদের স্মৃতিকথা বলেছে, এগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে আন্দোলিত করে। কারণ এগুলো আমরা কিছুটা মিডিয়ার কারণে দেখতে পেরেছি, কিছুটা পথে, কিছুটা সাথে। আমি যখন আমার নিজের কথা কখনোই বলিনি, এই বিপ্লবে আমার পরিবারের একজন হত হয়েছে উত্তরাতে 19 তারিখে। তো যাই হোক, আমি সবসময় বলবো যে তোমাদের যে বীরত্ব গাথা সেটার কাছে আমাদের শোকগাথা খুবই খুবই সংকীর্ণ, খুবই ছোট। তো আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে প্রতিষ্ঠানটাকে তার স্বকীয় ধারায় ফিরিয়ে আনতে, যাতে কোনো অবস্থাতেই আমাদের আবার পিছনে যেতে না হয়। কি পারবো আমরা? ইনশাল্লাহ। তো সেই আশাবাদ ব্যক্ত করে, এবং যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে এবং যারা তোমরা দেখছো, উপভোগ করছো, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, সবাই একটা এলান শুনি। আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের এক ভাই আহত হয়েছিল, গুলিবিদ্ধ। তো আগামীকালকে তার অপারেশন হবে। তো ও নেগেটিভ রক্ত লাগবে। যদি কোনো ভাই ও নেগেটিভ রক্ত দিতে ইচ্ছুক হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন, ইমার্জেন্সিভাবে লাগবে। আর এই পর্যায়ে সঙ্গীত চলবে। এই পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীবৃন্দ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে আমাদের কিছু পরিবেশনা আপনারা শুনেছেন। এখন আমরা লাগাতার পরিবেশনা করব। আর পরিবেশনার জন্য আমরা কয়েকটি মাইক্রোফোন শুধু একটু ঠিক করবো, সাউন্ডটি আমাদের মুআফিক করে নেওয়ার জন্য। এরপরে আমরা শুরু করছি ইনশাল্লাহ। এটা মূল ভোকাল হলে হাই মিটার একটু বাড়বে মনিটরগুলোতে। আলহামদুলিল্লাহ, মনিটর রিভার্ব বাড়বে আরো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক 1 2 3। মনিটর রিভার্ব বাড়বে আরো এই মাইক্রোফোনে। চেক হাই মিট বাড়বে আর একটু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাউন্ড সিস্টেম চেক। আলহামদুলিল্লাহ, আর একটু সামান্য। আলহামদুলিল্লাহ। চেক।
আলহামদুলিল্লাহ, সামান্য একটু লো মিট বাড়ান, সামান্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো 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 লো লো চেক লো, সামান্য লো বাড়ান, লো মিট বাড়ান, মনিটরটা আরেকটু বাড়ান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লো মনিটর র, রিভাব হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রিভাব দেন। ঠিক আছে, মনিটর আরেকটু কমান, আরেকটু কমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মনিটর রিভাব দেন শুধু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লো লো চেক, ওকে। সিগনেচার যেগুলো আছে এগুলো করে দেন। মনিটর কমান, এটা মনিটর কমান। লো লো চেক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মনিটর সামান্য কমবে। লো লো চেক, মনিটর রিভাব, আউটপুট ঠিক আছে। আলহামদুলিল্লাহ।